হলো পোকো M3 2020-এর এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের অন্যতম সেরা লুকসের স্মার্টফোন। মানে চেহারায় সে যথেষ্ট সুন্দরী। এখন চেহারায় শুধু সুন্দর নাকি আসলেও এর মাঝে কিছু রয়েছে সেই বিষয়গুলো জানবো আজকের এই ভিডিওতে। লাস্ট বেশ কিছুদিন ধরে এই ফোনটা আমি ব্যবহার করছিলাম, তো আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি। আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের একটা গিভঅ্যাওয়ে রয়েছে। মোট 10 জন লাকি উইনার পেয়ে যাবেন দারুণ সব গিফট সামগ্রী। ভিডিওতে আমরা অবশ্যই সে ব্যাপারেও আলোচনা করব। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পোকো M3 আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল গ্যাজেট কিং, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে গ্যাজেট কিংয়ে পোকো M3 অ্যাভেলেবেল রয়েছে। তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট কিংয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। এই ফোনটার দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, একটি হলো 464, অন্যটি হলো 4128। এটা 4128। 4128-এর বর্তমান মূল্য রয়েছে 17,000, আর যেটা ছোট ভ্যারিয়েন্ট 464 সেটা পাওয়া যাবে 15,500 টাকায়। তাহলে শুরু করছি বক্স কন্টেন্ট দিয়ে। এই মুহূর্তে আপনারা ভিডিওতে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন এগুলোই এর বক্সে থাকছে। রেগুলার সেটআপ বলা যায়। ফোনটা এই বাজেটের অন্যান্য ফোনের চাইতে একেবারেই আলাদা, মানে লুকিংয়ের দিক থেকে। অন্যান্য ফোনগুলো যেমন রেগুলার ডিজাইন আমরা দেখতে পাই, বাট এটা কিন্তু একটু ইউনিক রয়েছে, বিশেষ করে এর রেয়ার প্যানেলটি। রেয়ার প্যানেলের লুকসটা কার সাথে যেন একটু মিলে যায়, OnePlus 8T সাইবারপাঙ্ক এডিশন, তার সাথে বেশ কিছুটা মিল রয়েছে। মূলত এর যে ক্যামেরা মডিউল সেটা অলমোস্ট ওইটার থেকে কপি করা বলুন বা তাকে দেখে অনুপ্রেরণা পেয়েছে, যেটাই হোক না কেন অলমোস্ট ওটার সাথে মিলে যাচ্ছিল। আর এই ফোনটা রেয়ার প্যানেলটি কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড, এবং এখানে আমরা একটা টেক্সচার লক্ষ্য করব, আর এটাকে বলা যায় লেদার ফিনিশড আর কি, যার ফলে দেখতে অবশ্যই ভালো লাগছিল। ফোনটার যে বডি ফ্রেম সেটাও প্লাস্টিকই তৈরি, আর এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3, যেটা 5 হলে পরে এই ফোনের বিল্ড কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো। তারপরেও এই বাজেট বিবেচনায় এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে খুব একটা কমপ্লেন করতে পারছি না। ফোনটার রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে রয়েছে ভলিউম রকার। এর যে হোম বাটন সেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে। লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। ফোনটার উপরে আমরা দেখতে পাবো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং অন্য পাশে রয়েছে একটি স্পিকার। নিচের দিকটাতে রয়েছে টাইপ সি পোর্ট, তার পাশে রয়েছে স্পিকার গ্রিল, এবং অন্য পাশে রয়েছে এর প্রাইমারি মাইক্রোফোনটি। তো এই হচ্ছে মূলত এর পোর্টস অ্যান্ড বাটন। তার মানে দাঁড়ালো এই ফোনটাতে আমরা স্টেরিও স্পিকার সিস্টেম পেয়ে যাচ্ছি, বা দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সেকশন, মোবাইলটিতে রয়েছে 6.53 ইঞ্চ IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাস রেজুলেশনের। PPI ডেন্সিটি 395, যেটা মোটামুটি বেশ ভালোই রয়েছে। আর এই ডিসপ্লেটাকে প্রথমেই বলেছিলাম কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেকশন করা হয়েছে, আর অবশ্যই এটা 60 হার্টজ রিফ্রেশ রেটের বা রেগুলার রিফ্রেশ রেটের। এখন একটু হাই রিফ্রেশ রেটের যুগ চলছে, প্রথম কিছু থাকলে মনে হয় আর একটু জাঁকজমকপূর্ণ হতে পারতো। যাই হোক, এখানে যে ডিসপ্লে সেটা ফুল HD প্লাস রেজুলেশনের IPS, যেটার কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে। বেশ ভাইব্রেন্ট কালার দিচ্ছিল, দেখতে অবশ্যই ভালো লাগবে। চিন বা বেজেলস এই বাজেট বিবেচনায় অ্যাভারেজ দেখেছিলাম, কোনো ধরনের সাইড নেগেটিভিটি বা শিফটিং ইস্যু আমি পাইনি। তবে হ্যাঁ, আমার যা মনে হলো একদম সানলাইটে আর একটু ব্রাইটনেস যদি দিতে পারতো তাহলে বেশ ভালো লাগতো, কারণ সানলাইটে গিয়ে ব্যবহার করতে আমার একটু প্রবলেম হচ্ছিল। আর একটু ব্রাইটনেস এর থেকে আমি এক্সপেক্ট করেছিলাম। আরেকটা বিষয়, 2020-এর একদম শেষ ভাগে এসে আমরা এই ফোনটার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি একটি ইউ শেপ নস বা ওয়াটার ড্রপ নস, যেটা এই মুহূর্তে আসলে একটু বেমানান লাগছে। তো এই ডিসপ্লের টাচ রেসপন্স সহ ওভারঅল কোয়ালিটি নিয়ে আশা করা যায় আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন এরকম বাজেট বিবেচনায়, যেহেতু ফুল HD প্লাস রেজুলেশন, ভালো একটা PPI রয়েছে, এবং সেটা অবশ্যই IPS LCD প্যানেল। নট ব্যাড, ভালোই রয়েছে। বলেছিলাম এর হোম বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে, যার রেজাল্ট মোটামুটি ঠিকঠাক ছিল এবং এটা অ্যাকুরেটভাবে কাজ করছিল। তবে আমার যা মনে হলো যে একটু ডিলে করে, এখানে আরেকটু ফাস্ট আশা করা যায় অবশ্যই। ইভেন আমরা রেডমি বা এই বাজেটের এই আরও বিভিন্ন Xiaomi ফোনগুলোতে আমরা আরেকটু ফাস্ট কাজ করতে অবশ্যই দেখেছি। এই ফোনটার স্পিকার কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি, যেহেতু এখানে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, একটা স্টেরিও সাউন্ড পাওয়া যায় এবং শুনতে সেটা অবশ্যই ভালো লাগছিল। একদম ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন পেয়েছি, বাট এমনিতে যদি একটু কমিয়ে রাখেন তাহলে বেশ ভালো সাউন্ড পাওয়া যায়। আর যেহেতু একটা স্টেরিও সাউন্ড দেয়, অবশ্যই শুনতে ভালো লাগবে। প্লাস এর যে ইয়ারপিস, মানে যেটাতে আপনি কথা শুনবেন, সেটার সাউন্ডও একদম ক্লিয়ার ছিল। চলে আসলাম আসল জায়গায়, এর পারফরমেন্সে। মোবাইল ফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে, 464, 4/128 GB। তো এখানে 464 যেটা, তার স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.1, এবং 4/128 যেটা, তার স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2। আমাদের কাছে যেটা রয়েছে এটা UFS 2.2 এর, মানে হলো 128 GB ভ্যারিয়েন্টের। ফোনটার প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 অক্টাকোর প্রসেসর, যেটা বলা যায় এরকম বাজেট সেগমেন্টের জন্য মোটামুটি মানের একটা প্রসেসর। আর এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে Adreno 610। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটাতে থাকছে Android 10 MIUI 12। তো এই ফোনের পারফরমেন্স কেমন ছিল?
রেগুলার ইউজেসে মোটামুটি চলছিল, আমি আরও বেটার রেজাল্ট এর থেকে আশা করেছিলাম। আমার কাছে কেন যেন মনে হলো যে এই যে MIUI 12 এই ফোনটার সাথে খুব একটা খাপ খেতে পারছে না। প্রত্যেকটা জায়গায় আমি লেগে একটা ভাব পেয়েছি। যদিও এই ল্যাগগুলোকে বা এই ধরনের ইস্যুগুলোকে পরবর্তীতে আপডেটের মাধ্যমে ফিক্স করা সম্ভব, বাট স্টিল এটা রয়েছে। আমি ব্যবহার করতে গিয়ে প্রায় সময় সমস্যা পড়ছিলাম। অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে ডিলে করছিল অনেকটাই, প্লাস একসাথে যখন মাল্টিটাস্কিং করতে যাচ্ছিলাম তখন মনে হলো যে ফোনটা পারছে না, একটা রেখে আরেকটা যখন ওপেন করতে যাচ্ছে ও খুবই ডিলে করছে, খুবই টাইম নিচ্ছে। এর চাইতেও বেটার রেজাল্ট আমরা আরও কম দামি প্রসেসরও খেয়াল করেছি, বা কম দামি ফোনেও আমরা আরও বেটার রেজাল্ট পেয়েছি। এই প্রসেসরটা আমরা এর আগে আরও বেশ কিছু ফোনে ব্যবহার হতে দেখেছি, সেগুলোর রিভিউ আমরা করেছি, সেখানে এই প্রসেসরে আরও বেটার পারফর্ম করেছে। প্লাস এখানে UFS 2.2 রয়েছে, সো বেটার রেজাল্ট পাওয়ার কথা ছিল। এর মানে এই না যে এই ফোন দিয়ে আপনি তেমন কোনো কাজ করতেই পারছেন না, সব কিছুই করা যায়, তবে একটু লেগে ভাব দেখা যায়। আর গেমিংয়ের জন্য আমি আসলে প্রথমেই বলবো, কাউকে এটা আমি সাজেস্ট করছি না। গেমিং রেজাল্ট আমি মোটেই আশানুরূপ পাইনি। 12-13 হাজার টাকার ফোনেও এর চাইতে বেটার গেমিং রেজাল্ট দিয়ে থাকে আমার যার কি মনে হলো। Asphalt 9 চেষ্টা করেছিলাম, যেটা গুগল প্লে স্টোর বললো যে তোমার এই ফোনে চলবে না, যাই হোক ওটা নামাই নাই। এরপরে আমি এখানে PUBG ইনস্টল করেছিলাম। PUBG মোটামুটি খেলা যায়, আপনি হয়তো স্মুথ হাই বা ব্যালেন্স মিডিয়ামে খেলার সুযোগ পাচ্ছেন, কিন্তু এটা ততটাও প্লেয়াবল ছিল না। প্রচুর পরিমাণে ল্যাগের দেখা পেয়ে যাবেন। একই সাথে সময়ের সাথে সাথে ফোনটা যথেষ্ট গরমও হয়ে যাচ্ছিল, আর পারফরমেন্স আরও বেশি ড্রপ করছিল। মোটামুটি চালিয়ে নেওয়া যায়। রান করেছিলাম COD, ভেবেছিলাম যথেষ্ট অপটিমাইজড একটা গেম, বেশ ভালো চলবে, কিন্তু ওর রেজাল্টও অলমোস্ট সিমিলার ছিল। ওই গেমকেও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল না। তো আপনাদের জন্য আমি এটাই বলবো, গেমিংয়ের জন্য এই ফোনটা আসলে খুব একটা ভালো কিছু হবে না। টুকটাক ছোটোখাটো গেমগুলো যদি মাঝে মাঝে খেলতে চান, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। আর এছাড়া যারা রেগুলার ইউজার রয়েছেন, আপনি হয়তো বা ফেসবুক চালান, ইউটিউব চালান, তারপর হোয়াটসঅ্যাপ এই সমস্ত কাজগুলোই বেশি করেন, তাদের জন্য এই প্রসেসরের পারফরমেন্স আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। বাট যারা কিনা একটু হেভি টাস্কিং করতে চান, যারা কিনা মাল্টিটাস্কিং অনেক বেশি কাজ করবেন, তাদের জন্য হয়তো বা এই ফোনটা ততটাও পারফরমেন্স দেখাতে পারবে না। তবে ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে ওই যে টুকটাক যে ল্যাগগুলো পেয়েছিলাম, সেগুলো ফিক্স করলে হয়তো বা আরেকটু বেটার রেজাল্ট আপনি এর থেকে অবশ্যই পেয়ে যাবেন। ওকে, কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। ক্যামেরার আগে দেখুন এর মডিউলটা কত সুন্দর, দেখতে খুবই ভালো লাগবে, মনে হবে যেন অস্থির লেভেলের ক্যামেরা দিয়ে রাখছে এখানে। ক্যামেরা আসলে খারাপ নয়, মোটামুটি ভালোই রয়েছে। এর যে মেইন ক্যামেরা সেটা হলো 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8। তারপরে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো আমার প্রশ্ন হলো, এখান থেকে এই ডেপথ সেন্সর বা ম্যাক্রো শুটার যে কোনো একটাকে উঠিয়ে দিয়ে কেন একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হলো না, যেটা দিলে পরে আসলে কাজে লাগতে পারতো। যাই হোক, যা দিয়েছে কি আর করবেন। এর যে মেইন সেন্সর সেটা প্রপার লাইটে বা ডে লাইটে বেশ ভালো পারফর্ম করছিল। ডাইনামিক রেঞ্জ এবং এর শার্পনেস প্লাস ডিটেলস সব কিছু ধরে রেখে বেশ ভালো ছবি দিতে পারছিল। অবশ্যই ছবিগুলোকে একদম অতিরিক্ত রঙে রঞ্জিত করছিল না, ক্লোজ টু ন্যাচারাল কালার দিচ্ছিল, যেটা দেখতে আপনাদের অবশ্যই ভালো লেগে যাবে। তো ওভারঅল বলা যায় ডে লাইটে বা প্রপার লাইটে এর যে মেইন ক্যামেরা সেটা আসলেই ভালো রেজাল্ট করছিল। আর আপনি যদি নর্মাল মুড থেকে 48 মেগাপিক্সেল মুডে নিয়ে ছবি তোলেন, সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন ডিটেলসের পরিমাণ বেশ কিছুটা বেড়ে যায়। তখন চাইলে আপনি এই ছবিগুলোকে ক্রপ করে নিয়েও ব্যবহার করতে পারছেন। পোকো M3 দিয়ে আপনি যাতে রাতের বেলায় বেশ সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, তাই এর ক্যামেরাতে দেওয়া হয়েছে নাইট মোড, যেটা বেশ ভালো রেজাল্ট করছিল। মোটামুটি আলো পেলে এর নাইট মোড সত্যিই ভালো রেজাল্ট করে এরকম বাজেট বিবেচনায়। ফোনটাতে পরবর্তী সেন্সর হিসাবে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার কাজ হলো পোর্ট্রেট তোলা বা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা। তো এইটার রেজাল্ট মোটামুটি পেয়েছি, আরেকটু বেটার রেজাল্ট এখান থেকে আশা করেছিলাম, কারণ Xiaomi বা রেডমির ফোনগুলো আমরা দেখতে পাই পোর্ট্রেট মোডে মোটামুটি ভালো রেজাল্ট করে, বাট এই ফোনটা এজ ডিটেকশনে বেশ কিছুটা পিছিয়ে ছিল। আরেকটু ভালো রেজাল্ট হলে ছবিগুলো দেখতে ভালো লাগতো। একই সাথে মেইন যে সাবজেক্ট তাকে একটু সফট করে ফেলে, এখানে মনে হয় আরেকটু ডিটেলস বা আরেকটু শার্পনেস রাখা যেত। পরবর্তী সেন্সর হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যেটা অ্যাভারেজ, প্রপার লাইট পেলে মোটামুটি ভালো ছবি দিতে পারে, তবে লো লাইটে গেলে পরে ছবি থাকে না, ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফোনটার মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ বা তার চাইতে একটু উপরে রয়েছে এরকম বাজেট বিবেচনায়। ফ্রন্ট ফেসিং হিসাবে এই ফোনটাতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা বেশ সুন্দর সুন্দর ছবি দিচ্ছিল। এরকম সেলফি অনেকেই পছন্দ করেন, একটু স্ক্রিন টোন সফট করে দেয়, একটু ব্রাইট করে দেয়, দেখতে বেশ ভালোই লাগে। তবে আমার মনে হলো আরেকটু ডিটেলস যদি রাখতে পারতো সাবজেক্টকে, তাহলে অবশ্যই বেশ ভালো লাগতো ছবিগুলো। একই সাথে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আরেকটু ভালো থাকা উচিত ছিল। তো ওভারঅল যদি বলি, এর সামনে পিছনে সব ক্যামেরা মিলে মোটামুটি একটা ভালো প্যাকেজ। এই বাজেট বিবেচনায় ক্যামেরার জন্য হলেও এই ফোনটাকে আপনাদের কাছে সাজেস্ট করা যায়। তবে হ্যাঁ, একটা বিষয়ের ঘাটতি অবশ্যই
থেকে যায়, আর তা হলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকলে পরে ক্যামেরার জন্য এই ফোনটা বেশ দারুণ কিছু হতে পারতো অবশ্যই। সে যাই হোক, এই ফোনে আরও বড় একটা জিনিস রয়েছে, আর তা হলো এর ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এই মোবাইল ফোনটিতে। আমি জানি না এত পাতলা এত হালকা মোবাইল ফোনটার কোথায় 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে। যাই হোক, 6000 যে মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা, তা এই ফোনকে 2 দিন খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারে। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাও 1 দিন প্লাস সময় এটা দিয়ে খুব সহজেই আপনি ব্যবহার করতে পারছেন। আর এর বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার, যা দিয়ে এটাকে ফুল চার্জ করতে সময় লেগে যাচ্ছিল 2 ঘন্টা প্লাস। এর বাইরে এই ফোন দিয়ে যাবতীয় টেস্টগুলো করা হয়েছিল, যেমন কলিংয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি, নেটওয়ার্কে কোনো সমস্যা পাওয়া যায়নি, ডেটা কানেকশন বা ওয়াইফাই ইভেন ব্লুটুথ সবগুলোই চেক করা হয়েছে, সব কিছুই ঠিকঠাক রয়েছে। এখন ফাইনালি কথা হলো, এটা কি আসলে ভ্যালু ফর মানি? মানে আমরা যে 17,000 টাকা দিয়ে কিনবো 15,500 দিয়ে, আমার কাছে মনে হয় ফোনটার দাম আরেকটু কম থাকা উচিত ছিল। কারণ নাম্বার 1, এটা আনঅফিসিয়াল ফোন, এমনিতেই ঝামেলা আছে, আর আনঅফিসিয়াল হিসেবে আমার মনে হয় দামটা আরেকটু কম থাকা অবশ্যই উচিত ছিল। তবে বিশ্বাস রয়েছে এই ফোনের দাম খুব শীঘ্রই ড্রপ করবে, অনেকটা কম দামে পাওয়া যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা কিনা এই ফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন, চাইলে একটু ওয়েট করতে পারেন। আর যাদের এই মুহূর্তেই লাগবে তাদের হিসাব আলাদা, বাট আপনি চাইলে একটু ওয়েট করে দেখতে পারেন। তো ভাই লোক, ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম আমাদের আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে রয়েছে। মোট 10 জন লাকি উইনার পেয়ে যাবেন দারুণ সব গিফট সামগ্রী। আমাদের আজকের এই গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করেছে গ্যাজেট কিং, যারা মূলত আমাদের আজকের ভিডিওর স্পন্সর, এই মোবাইল ফোন যারা পাঠিয়েছে। তো আপনাকে খুব সিম্পল কয়েকটা কাজ করতে হবে, দেন আপনিও হয়তো বা ওই 10টা গিফটের মধ্যে একটা গিফট পেয়ে যেতে পারেন। গিফটগুলোর মধ্যে রয়েছে ব্লুটুথ হেডসেট, রয়েছে ব্লুটুথ স্পিকার, এছাড়া আরও দারুণ সব ইয়ারফোন টেয়ারফোনও রয়েছে। তো ওইগুলোর লিস্ট আপনারা অবশ্যই দেখতেও পারবেন যে কী কী গিফট আইটেম থাকছে। তো আমাদের এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনি যে কাজটা করবেন, আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন, দেন একটা স্ক্রিনশট নেবেন। এরপরে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন গ্যাজেট কিংয়ের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তাদের ফেসবুক গ্রুপে গিয়ে প্রথম যে পিন পোস্টটা পাবেন, ওই পোস্টের কমেন্ট সেকশনে ওই যে স্ক্রিনশট নিয়েছিলেন ওটাকে জাস্ট ওখানে ঢেলে দেবেন, মানে ওই স্ক্রিনশট দিয়ে কমেন্টস করবেন। তো আপনাদের মধ্য থেকে 10 জন লাকি উইনারকে র্যান্ডম নাম্বার জেনারেটরের মাধ্যমে বেছে নেওয়া হবে, এবং এই 10 জন লাকি উইনার পেয়ে যাবেন ওই সমস্ত দারুণ গিফট সামগ্রী। রেজাল্ট কবে জানবেন? রেজাল্ট জানবেন আগামী 6 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 6 তারিখে। 5 তারিখে আমাদের গিভঅ্যাওয়ে শেষ হচ্ছে, 6 তারিখে আপনারা রেজাল্ট জেনে ফেলবেন যে কোন 10 জন লাকি উইনার এই গিফট সামগ্রীগুলো পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট কিং এর অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকলো। আর এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে চলছে, কোন একজন লাকি উইনার পেয়ে যাবেন রিয়েলমির একটি স্মার্টফোন। যারা এখনও ওটাতে অংশগ্রহণ করেননি, ওই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনিও জিতে নিতে পারেন ওই স্মার্টফোনটি, ট্রাই করে দেখতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে লাইক করে দেওয়ার জন্য, আর শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।